রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন। মাইলস্টোন স্ট্র্যাটেজিতে স্তব্ধ গোটা দেশ, জেলায় জেলায় মরদেহ দাফন, রাজশাহীতে পাইলট তৌকির চিরনিদ্রায় শায়িত। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র সচিবালয় এলাকা, শিক্ষার্থী যৌথ বাহিনী দফায় দফায় সংঘর্ষ। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩১, হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫, আহতদের সিঙ্গাপুরে চিকিৎসার প্রতিশ্রুতি। মাইলস্টোন কলেজে ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত ২ উপদেষ্টা ও প্রেস সচিব, কাল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক। যুদ্ধ বিমান বিধ্বস্ত পরিকল্পিত কিনা তদন্ত দাবি বিএনপির, ব্ল্যাক বক্স উদ্ধারের পর বের হবে রহস্য, বললেন উপদেষ্টা সাখাওয়াত। এবং পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে সফরকারীদের হারালো ৮ রানে। দর্শক, আমন্ত্রণ সংবাদপ্রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব কাজী আতাউর রহমান এ বৈঠকে অংশ নেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের অনেকের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার বাইরে তাদের গ্রামের বাড়িতে মরদেহ গেলে তৈরি হয় শোকের আবহ। প্রিয়জনকে হারিয়ে স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ। নিভে যাওয়া এসব প্রদীপের জন্য হাহাকার করছে বাবা মা, ভাই বোনেরা। পাথর চাপা বুকে তাদেরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপু রিপোর্ট। আইন উপদেষ্টা ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা উনি দেশের 4টি বড় দলকে ডেকেছিলেন, বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন। আর বৈঠকের সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছিলেন। তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি। যতগুলা দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা বিভেদ কিছুই নাই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি, কিন্তু এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে, এটার থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। এই ধারণা আমাদের করা উচিত না, এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের 2টা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই, এটা ওনারা বলেছেন যে এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে, এটা বলেছেন। আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। আর হচ্ছে আমরা আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখতে, মানুষ দেখতে চায় আপনাদেরকে একসাথে আছেন, দেখতে চান। তো ওনারা বলেছেন, একটা আরেকটা হাইলাইট করেছেন যে ওনাদের মধ্যে ঐক্য আছে, এটা প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুন না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন তো ওনারা এসে হাজির হন।
আরেকটা কথা বলেছেন আমাদের মধ্যে যে ঐক্য আছে, এটা আরেকটা প্রমাণ হচ্ছে আমরা তো জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে রেগুলার যাচ্ছি, কথা বলছি। ওনারা মূলত আমাদেরকে যে এই মেসেজটা দিয়েছেন চারটা বড় দল, যে রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে ঐক্যবদ্ধ, ওনাদের মধ্যে একতা এবং ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোনো রকম হতাশা, কোনো রকম প্রশ্ন, কোনো রকমের টেনশন থাকার প্রয়োজন নাই। ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, যে ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা ওনাদের বলেছি আপনারা মাঠে দৃশ্যমান ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন। এই প্রসঙ্গে এই সমস্ত কথাবার্তা বলে ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলেই সবাই আলোচনায় অংশ নেবেন, একসাথে মতামত প্রকাশ করবেন, একসাথে সিদ্ধান্ত নেবেন। এই ধরনের একটা খুব ভালো একটা ঐক্যের আবহের মধ্যে দিয়ে আমাদের মিটিংটা শেষ হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফ করলেন, আমরা সরাসরি সেখানেই ছিলাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের অনেকের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার বাইরে তাদের গ্রামের বাড়িতে মরদেহ গেলে তৈরি হয় শোকের আবহ। প্রিয়জনকে হারিয়ে স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ। নিভে যাওয়া এসব প্রদীপের জন্য হাহাকার করছে বাবা মা, ভাই বোনরা। পাথর চাপা বুকে তাদেরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপু রিপোর্ট। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষক মাহারিন চৌধুরী নিজে দগ্ধ হয়েও বাঁচিয়েছেন প্রিয় 20 শিক্ষার্থীকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন শিক্ষক মাহারিন। আরেক শিক্ষিকা মাসুকা বেগম নিপু আশ্রে পড়া বিমান তারও প্রাণ কেড়ে নেয়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে নামে শোকের ছায়া। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এটাই দোয়া করে আল্লাহ জান্নাতবাসী করুক, এখন পর্যন্ত এটাই দোয়া করতেছে আর সবাই যেন এটাই দোয়া করেছে মাননীয় সরকার বাহাদুর এটি সুষ্ঠুভাবে তদন্ত করে যেন দেখে। মঙ্গলবার রাত 2:30টার দিকে নিহত শিশু তানভীরের মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের নবভাত এলাকায়। সকালে নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। তানভীরের কোঅর্ডিনেটর মিস উনি ফোন দিয়েছে আমাকে, বললো যে তানভীর যে বার্ন ইউনিট আছে ওরা হেলিকপ্টার দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ওইখানে আমাদের আরো 2-4 জন ভাতিজা ছিল, ওরা আগে শনাক্ত করছে। আমি ওখানে যে তানভীরকে পাইনি, তার আগে তানভীর আমাদের ছেড়ে চলে গেছে। ডালপালা মেলার আগেই নিভে গেল শিক্ষক বাবার স্বপ্ন। দগ্ধ হয়ে মারা গেছে সখীপুরের শিশু মেহনাজ আফরিন হুমাইরাও। সকালে তারও দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের। বাবার কাঁধে সন্তানের মরদেহ। পৃথিবীর সবচেয়ে ভারী মুহূর্তের মুখোমুখি হন বরিশালের মোস্তফা কামাল। মঙ্গলবার শিশু সামিউলের জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। তার মৃত্যুতে পুরো এলাকায় নামে শোক। প্রতিদিনের মতো মাইলস্টোন স্কুলে সন্তানকে আনতে যান মা রজনী ইসলাম। বিমান বিধ্বস্ত হয়েছে দেখে সন্তান ঝুমঝুমকে খুঁজতে চলে যান ক্লাসরুমে। শিশুটি বেঁচে ফিরলেও আর ফেরেননি মা। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে স্বামীর বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন রজনী। সময় ছুটি হয়তো 5-10 মিনিট আগে যায় আর কি। আমার বাসা আর মাইলস্টোন খুবই কাছাকাছি, 10 মিনিটের রাস্তা গাড়িতে। যাওয়ার পরে গাড়ি থেকে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। পরে আমি ওখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওই আর্মিতে বললো যে দেখেন আছে কিনা। পরে আমি দূর থেকেই মানে পোশাক দেখেই চিনতে পারছি। খুবই লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না। আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। কি করে সরকার যে এরকম প্লেন আসিব স্কুলের মধ্যে পড়ছে, এটা কোনো কথা হলো? সোমবার রাতে বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় দগ্ধ শিশু সামিমের। নিভে যায় তার ডাক্তার হওয়ার স্বপ্ন। মঙ্গলবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী মাঝিকান্দিতে তার বাবার কবরের পাশে শামীমকে সমাহিত করা হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে হয়তো বাইনা নেই, কিন্তু বাইনা বাবার পাশে বাইনাকে দাফন করা হলো কিছুক্ষণ আগে। গাজীপুরের চাকরিজীবী বাবা শাহ আলমেরও কোল খালি করেছে মাইলস্টোন ট্র্যাজেডি। মারা যায় তাদের 3য় শ্রেণী পড়ুয়া আদরের সন্তান সায়মা। মঙ্গলবার তাকেও চিরনিদ্রায় শায়িত করা হয়। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
রাজশাহী নগরীর সফুরা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তার ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা আফরোজ টুম্পার প্রতিবেদন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিকেল ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে নিহত তৌকিরকে শহরের ভাড়া বাসার সামনে নিয়ে আসলে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্বজনরা নিহত তৌকিরের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। বিকেল ৪টা ২০ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনী পড়ে শোনানো হয়। এ সময় সন্তানের জন্য দোয়া চান তৌকিরের বাবা তহুরুল ইসলাম। এরপর বিকেল ৫টায় নগরীর সফুরা কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার এমন বিদায়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের ঘটনায় সারা দেশে পালন হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, মানিকগঞ্জ, পটুয়াখালী, মাদারীপুর সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা, উড়ানো হয় কালো পতাকা। আপন উপ রিপোর্ট। পড়ে আছে জলে ভেজা আধা ছেঁড়া বই খাতা, পড়ে আছে পুড়ে যাওয়া স্কুল ব্যাগ, ছোট্ট জুতো। ক্ষুদে স্বপ্নবাজদের এ এক ছন্দপতন। সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলে পড়ে থাকা শিশুদের এসব স্মৃতিচিহ্নে শোকে মুহ্যমান পুরো জাতি। ক্ষয়ে যাওয়া প্রাণগুলোর জন্য মঙ্গলবার দেশ জুড়ে পালন হয় রাষ্ট্রীয় শোক। অন্যদিনের মতো এদিন দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না প্রাণচঞ্চল, ছিল শুধু এক গুমট পরিবেশ। জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত, উড়ানো হয় শোক পতাকা, বুকে ধারণ করা হয় কালো ব্যাজ। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, মানিকগঞ্জ, পটুয়াখালী, মাদারীপুর সহ দেশের সব জেলাতেই দেখা যায় একই চিত্র। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানেও পালন হয় শোক। রাজনৈতিক দলগুলো শোক পালন করে। মসজিদ, মন্দির সহ উপাসনালয়গুলোতে করা হয় বিশেষ প্রার্থনা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও নিখোঁজ অনেক শিক্ষার্থী। হাসপাতালে সন্ধান না মেলায় আবারও বিদ্যালয়ে ছুটছেন অনেকে। এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া হতাহতের সংখ্যা নিয়ে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। সন্তানকে ফিরে পেতে এখনও মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে দিকবেদিক ছোটাছুটি করছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির মা। বিধ্বস্ত স্থানে মিলেছে রাইসার পুড়ে যাওয়া স্কুল ব্যাগ ও খাতা। তবে রাইসাকে খুঁজে না পাওয়ায় তার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস।
কোথাও আমার মনিরে কোনো হসপিটালে জীবিত বা মৃত্যু কিচ্ছু খুঁজে পাই নেই। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। একইভাবে সহপাঠী, সন্তান বা স্বজনকে এখনো খুঁজে ফিরছেন অনেকে। হাসপাতালে ঘুরে সন্ধান না পাওয়ায় আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসছেন অনেকে। আমরা বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী, লুবানা, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল, তারপর হচ্ছে কি আরো অন্যান্য ফরওয়ার্ডি সব জায়গায় খোঁজা হয়েছে, কোথাও আমি আমার বোনকে পাই নাই। বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে আর পুরো রাত বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ও জায়গায় খুঁজছি, কোনো জায়গা আমরা পাই নাই। এই পাশে সব জায়গা 8টা-10টা হসপিটালে খুঁজে না পেয়ে লাস্টে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোথাও কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্যও দেয় না। অনেকের সন্ধান না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় সহপাঠী ও শিক্ষার্থীদের মাঝেও। যে জায়গায় পড়ছে আর কি, ওই জায়গায় 2টা ক্লাসরুম, 30-60 জন ওইখানে, ওনার 60 জন স্পট ডেট, শিওর আমরা এটা 35 জন ওই সেকশনে স্পট ডেট, তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আইএসপিআর এর তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 165 জন। হতাহতের এ সংখ্যা মানতে নারাজ শিক্ষার্থী ও অভিভাবকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষা খাতের নানা অব্যবস্থাপনা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষুব্ধ হাজারো শিক্ষার্থী। পরে সচিবালয়ের ভেতরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেলেই প্রত্যাহার করা হয় শিক্ষা সচিবকে। রহমান নয়নের ছবিতে সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই সচিবালয়ের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মতো মানবিক বিপর্যয়েও এইচএসসি পরীক্ষা স্থগিতে গড়িমসির দায়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ। স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। সচিবালয় ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে জিরো পয়েন্ট থেকে মৎস্য ভবন পর্যন্ত। যেই উপদেষ্টা পরিষদের এইটুকু বোধ বিবেক নাই যে রাত্র 3টায় তারা সিদ্ধান্ত জানায়, সেই রকম উপদেষ্টা আমরা চাই না। যেখানে আগের দিন আমাদের ভাই বোনেরা মারা গিয়েছে মাইলস্টোনে, সেখানে আজকে আমরা কিভাবে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দিব? কালকে সারা রাত কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না যে ঠিকমতো পড়াশোনা করতে পেরেছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবকে ভুয়া বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। এ সময় সচিবালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত যৌথ বাহিনীকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন তারা। ওদেরকে প্লিজ আপনারা বুঝান, আমার বন্ধুরা ভিতরে আটকা পড়ছে। ওরা অতর্কিত হামলা করছে, আমাদেরকে গুলি শুধু করছে, অনেকের ওর ককটেল শুধু মারছে। কেন আমাদের করবে? এই যে ব্লড মারা হয়েছে আমাদের সেনাবাহিনী, পুলিশ, অনেকে হাত পা ভেঙে গেছে। ওরা কিভাবে এক্সাম দিবে? আমরা পরীক্ষার্থী না। দুপুর 3টার পর সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের ভেতরে একাধিক গাড়ি ভাঙচুর চালান তারা। পরে যৌথ বাহিনী কঠোর অবস্থানে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীদের ভাঙচুরের কথা জানান সচিবালয়ের কর্মকর্তারা। এরা যদি লেখাপড়া করে কোনো চাকরি পায়, তাহলে এরা চুর হইব, ডাকাত হইব, সন্ত্রাস হইব। এদের মতো ছাত্র আমাদের দেশে দরকার নাই। গেটটা ভেঙে ঢুকেই তারা গাড়ির মধ্যে হামলা করছে, তারপরে আরো কয়েকজনের সাথে ধাক্কাধাক্কি করছে। আসলে ছাত্র হলে তো এগুলো তারা করতে পারবে। ভাঙচুরের সময় আমি তো আমার নিজের জীবন তো বাঁচাইতে হইব। গাড়ি হ্যাঁ তো কোন স্টেশনে কম মেরালায় ওই যে কাঠের আর কি, ইট, কাঠের লাঠি এগুলো দিয়ে। এরপর শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে বাইরে সচিবালয়ের ভিতরে ইট পাটকেল লিখে পড়তে থাকেন। এ সময় বাহির থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এমন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলট সহ 31 জন নিহত হয়েছেন। রাজধানীর 10 হাসপাতালে চিকিৎসাধীন 165 জন। এখনো অনেকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান খসরু। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। দগ্ধদের সুরক্ষায় হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ভিড় না করার অনুরোধ তার। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বেশিরভাগ আহতরা চিকিৎসা নিচ্ছেন। বাইরে অসহায় স্বজনদের ছোটাছুটি, হাসপাতাল জুড়ে শোকের আবহ। অভিভাবকদের একটাই চাওয়া প্রিয়জনের সুস্থতা। শুধু বার্ন ইনস্টিটিউটে নয়, ঢাকার সিএমএইচ, উত্তরা আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরো কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যুদ্ধ বিমান দুর্ঘটনায় আহতরা। সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় 3 জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন উল্লেখ করে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। মৃতদের মধ্যে এখনো পর্যন্ত 6 জনের দেহ শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প, অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ভিড় না করার অনুরোধ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অতএব আমরা খুবই আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে মাইলস্টোনের শিক্ষার্থীদের তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আইন, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রায় 8 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন স্কুল ছাড়েন উপদেষ্টারা। দাবি দাওয়া নিয়ে বুধবার সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় লাশের সংখ্যা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে আসতে থাকে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে আশেপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে স্কুল প্রাঙ্গণে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবি জানান তারা। যথাযথ প্রমাণ সহ তাদেরকে জানাতে হবে যে তারা কতজন মারা গিয়েছে এবং কতজন বেঁচে আছে। আমরা সঠিক একটা কোনো তথ্যই পাচ্ছি না, কতজন বার্ন ইউনিটে গেছে এই তথ্যটা আমরা জানি যে এই বাংলাদেশ মেডিকেল থেকে ওরাই আমাদেরকে বললো যে 86 জন তারা বার্ন ইউনিটে অলরেডি পাঠাইছে। বেলা 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হয় শিক্ষকদের পক্ষ থেকেও, তাতেও হয়নি কোনো কাজ। এর মধ্যেই চলে শিক্ষার্থী এবং উপদেষ্টা মণ্ডলীদের বৈঠক। পরে আইন উপদেষ্টা শিক্ষার্থীদের 6 দফা দাবি নিয়ে বলেন তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অশোভন আচরণের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এছাড়া আপনারা তাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। তারপরও অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপুরে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে গাড়িতে তাদের বের করে আনার চেষ্টা করা হলেও তখনও আটকে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর আবারও উপদেষ্টারা ফিরে যান ক্যাম্পাসে। পরে পেছনের গেট দিয়ে তাদের নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও শিক্ষার্থীদের বাধার মুখে তাও ব্যর্থ হয়। প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় স্থানীয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করেন সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বুধবার সকাল 10টায় দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। ছাত্রদের সাথে আবার কথা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানি তাদের কিছু দাবি ছিল, দাবিটা ছিল তাদের 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে, আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি।
দুর্ঘটনার কবলিত বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হচ্ছে কিনা তার সঠিক তদন্ত প্রয়োজন। দুর্ঘটনায় হতাহতদের সর্বোচ্চ সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। এ সময় ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমানও চালানো হয় এমন প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এমন একটা জনাকীর্ণ শহরের উপরে আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে এরকম অনেক জায়গায় থাকে প্রশিক্ষণ থাকতে। এদিকে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে দুর্ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু যাদের স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশ দেন তারা। সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন। প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন, পরিবারের পাশে এই মুহূর্তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আশা করছি সরকার এই উদ্যোগটি গ্রহণ করবেন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় সরকার সঠিক সময়ে দায়িত্ব পালন করতে না পারায় উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকার দায়িত্বশীল আচরণ করলে এসব হতো না। তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সবাইকে সচেতন হতে হবে। এ সময় মাইলস্টোনের ঘটনায় লাশ গুমের ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, লাশ গুম ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল। মাইলস্টোনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের 6 দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। আহ্বান জানান শিক্ষার্থী ও জনগণকে ধৈর্য ধরার জন্য। এই পরিস্থিতিটা কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, সরকার উপদেষ্টারা, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি। তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল। জামায়াতে ইসলামী কারো উপর প্রতিশোধ নেয়নি, প্রতিশোধ নেবে না বলে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার পাবনার ঈশ্বরদীতে জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এই কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, গেল 16 বছর যারা নির্যাতিত হয়েছে তারা যেন ন্যায় বিচার পায় সেজন্য পাশে থাকবে জামায়াত। পরে তিনি আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণসভায় বক্তব্য রাখেন। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে বলেন, ঘোষিত সংখ্যার চেয়ে বেশি হবে মৃত্যু। নিহত ও আহতদের পাশে থাকার ঘোষণা দেন তিনি। 15.5 বছর দুর্দণ্ড প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা যখন চলে গেছেন, আল্লাহর কসম আমরা কারো উপরে কোনো প্রতিশোধ নেইনি, আমরা প্রতিশোধ নিব না, এটা আমাদের অঙ্গীকার। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই বিচার পাওয়ার অধিকার রাখে, সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। বিমান দুর্ঘটনার কারণ কি তা জানা যাবে ব্ল্যাক বক্স উদ্ধারের পর, জানিয়েছেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বলেন, বিমান পুরনো হলেও ফিটনেসে ঘাটতি ছিল না, তবে জনবহুল স্থানের পরিবর্তে অন্য স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণের বিষয়টি ভাববার সময় এসেছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউট পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এইচ হিমেলের রিপোর্ট। প্রতিদিনের মতোই সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে চলছিল ক্লাস। ঠিক তখনই শ্রেণীকক্ষে প্রশিক্ষণরত বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে। আহতদের বেশিরভাগই নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে।
মঙ্গলবার সকালে আহতদের দেখতে সেখানে যান নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় বিমান পুরনো হলেও ফিটনেস নিয়ে কোনো ঘাটতি ছিল না বলে জানান তিনি। ব্ল্যাক বক্স উদ্ধারের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। এখন ব্যাপারটা হলো যে শুধু মেকানিক্যাল এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলটের। জনবহুল স্থানে যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন এই উপদেষ্টা। বলেন এ ধরনের ট্রেনিং কোথায় করতে হবে তা নতুন করে ভাবতে হবে। এই ধরনের ট্রেনিং কিভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার আশ্বাস দেন এই উপদেষ্টা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। সামাজিক মাধ্যমে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা শেষে এই অনুরোধ জানান তিনি। ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনী প্রধানের অংশগ্রহণে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ জানা যাবে বলেও নিশ্চিত করেন বিমান বাহিনী প্রধান। জানান বিমানকে সঠিকভাবে ল্যান্ড করাতে গিয়ে মূল্যবান সময় পার হয়ে যাওয়ায় পাইলটের পক্ষে ইজেক্ট করা সম্ভব হয়নি। বিমান সাধারণত সহজে পুরানো হয় না। প্রত্যেকটা বিমানের একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় 30 বছর পর্যন্ত লাইফ সাইকেল। সো 1 যুগ 2 যুগ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে তার জন্য তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের মাঝে নাই। অনেক গুজব চলছে, এই গুজবে কান দিবেন না। আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহতর, সেটা আমরা সাথে সাথে আইএসপিআর এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। এ ঘটনায় কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি। এ সময় নিরপেক্ষতা বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথাও জানান উপদেষ্টা। শাহাদাত নিশাদের রিপোর্ট জানাচ্ছেন নাইম আফসান। গোপালগঞ্জ শহর জুড়ে মানুষের আনাগোনা থাকলেও ভেতরে খানিকটা আতঙ্ক। 16 জুলাই এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার ঘটনার 8 মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 321 জন। থেমে থেমে চলছে অভিযানও। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সফর করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। পরিদর্শন করেন হামলা ও ভাঙচুরের শিকার গোপালগঞ্জ জেলা কারাগার, ঘুরে দেখেন এনসিপি সমাবেশ স্থল যেখান থেকে হামলার সূত্রপাত। এছাড়া জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টারা। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সর্বশেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিভাগীয় তদন্তের কথা জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারা অন্যায় করেছেন, যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন, তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন, কিন্তু এছাড়া যাতে অন্য কেউ যাতে না হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও জানান তিনি। আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন আছে এবং এই জাতীয় নির্বাচন আমরা বলেছি যে আমরা একটা সুন্দর নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং যেখানে ভোট প্রকাশ্যে গণনা হবে এবং ঘোষণা হবে। আমরা এই জিনিসটা করতে চাই। অন্তর্বর্তী সরকার গণতন্ত্র চর্চা ও মত প্রকাশের পরিবেশ সৃষ্টি করছে বলেও জানান উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, নিউজ ডেস্ক।